আমার নাম পায়েল। আমার ৫ বছর বয়সেই আমার বাবা এই দুনিয়া থেকে চলে যান। আমার দাদা আমার থেকে ১০ বছরের বড়। সেই সময় থেকেই ওই বেচারা আমার জন্য কাজ করতে শুরু করে। ও আমাদের পেটের আগুন নিভানোর জন্য খুব কষ্ট করত। এমনকি ও আমাদের জন্য বাড়িও বানিয়েছে। আমরা কখনো ভাবিওনি যে আমাদের নিজেদের বাড়ি হবে। আজ আমাদের কাছে বাড়িও ছিল, আর একটা ছোট গাড়িও ছিল। আমার দাদার ব্যবসা ভালোই চলছিল। আরও মানুষ হিসেবেও খুব ভালো ছিল। আমি যদি কখনো ওর কাছে টাকা চাইতাম, তাহলে ও আমাকে সবসময় বেশি টাকা দিত। আমার মা ওর খুব প্রশংসা করত। আমাদের ভাই বোনের মধ্যে খুব ভালোবাসা ছিল। আমার এক বড় দিদিও ছিল, যার বিয়েতে দাদা অনেক জিনিস দিয়েছিল। যদি আমি বলি আমার দাদা এই দুনিয়ায় সবচেয়ে ভালো দাদা, তাহলে এতে কোনো মিথ্যা হতো না। যখন দাদার বিয়ের কথা এলো, তখন আমার মা জায়গায় জায়গায় ঘুরে খুবই সুন্দরী এক মেয়ে পছন্দ করে। আমার মায়ের কথা ছিল, ও আমাদের জন্য এত কিছু করেছে, তাই এটা আমাদের দায়িত্ব ওর জন্য একজন সুন্দরী জীবনসাথী খোঁজ। কেননা দাদা বলেছিল, তোমরা যাকে বলবে আমি তাকেই বিয়ে করে নেব। আমরা ওর জন্য একটা মেয়ে খুঁজেছিলাম, যার নাম রিয়া। সে দেখতে খুবই সুন্দরী, আর তার ব্যবহারও খুবই ভালো। দাদার বিয়ে ৪ বছর হয়ে গেছে, আর এখন আমার বিয়ের কথা চলছে। দাদা বলেছিল, যেরকম বড় বোনকে জিনিস দিয়েছিলাম, সেরকম ছোট বোনকেও দেব। আমার বোনের কোনো জিনিসেরই কোনো অভাব থাকতে দেব না। আমি খুব খুশি ছিলাম। এরকম একটা দাদা পাওয়া ভাগ্যে থাকা লাগে। আমার বৌদিও খুব ভালো। সেও কোনো ব্যাপারে কিছু বলতো না, কিন্তু সবসময় উদাস থাকতো। কেননা তাদের বিয়ে ৪ বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি তাদের কোনো সন্তান হয়নি। আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু তার সন্তান হচ্ছিল না। একদিন আমার মায়ের এক দিদি এলো, আর সে এসেই বলল, তুই তো তোর ছেলের সাথে অত্যাচার করছিস। বেচারাকে একটা বন্ধা মেয়ে এনে দিয়েছিস, যে এখনো একে সন্তানের সুখ দিতে পারেনি। তোর তো একটাই ছেলে, তাই এই বংশে প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য তোর ছেলের যদি ছেলে হয়ে যেত, তাহলে কত ভালোই হতো। এছাড়াও তোর ছেলের সন্তান হলে বেচারা সান্ত্বনা পেত। এই বেচারা তো ছোটবেলা থেকে ইনকাম করতে শুরু করেছে। এছাড়াও আমাদের সমাজে যখন কোনো মেয়ের বিয়ে হয়, তখন সবার আগে তাকে এই কথাটাই বলা হয় যে এখন তোমাদের সন্তান নিয়ে নেওয়া উচিত। এটা আমাদের সমাজে এমন একটা প্রশ্ন, যেটা যে কেউ আপনাকে জিজ্ঞেস করতেই পারে। এমনকি রাস্তাতেও যদি আপনি কোনো মহিলার কাছে দাঁড়িয়ে থাকেন, তখন সেও প্রথমে জিজ্ঞেস করে, তোমার কয় বাচ্চা? আর যদি তুমি বলে দাও আমার বাচ্চা নেই, তাহলে সে জিজ্ঞেস করা শুরু করে দেবে যে কেন নেই, কতদিন থেকে নেই। যদিও এটা মানুষের পার্সোনাল ব্যাপার, কিন্তু মানুষ এই নিয়ে প্রশ্ন করতে থাকে। শুধু তাই নয়, এরপরে তারা লোকেদেরও বলে বেড়ায়, অমুকের বিয়ে ৪ বছর পরেও তাদের বাচ্চা নেই। এরপরে লোক আপনাকে আপনার নাম ধরে নয়, বরং এটা বলে, সেই যে যার বাচ্চা নেই। এই কারণে সন্তান না হওয়া এই সমাজে অনেক বড় একটা সমস্যাও। আর তোরা ভালোও করিসনি। আমার মা চুপচাপ এই কথা শুনছিল। তাই আমি আন্টিকে বললাম, আমরা জানতাম যে এরকম হবে। তখন সে বলল, এখন তো তোমরা জানো, তাহলে কিসের অপেক্ষা করছো? নিজের দাদার জীবন বাঁচাও, আর কোনো ভালো মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও। তাহলে ১ বছরের মধ্যে খুশির খবর আসবে, আর তোমাদের বাড়িতে খুশিতে ভরে উঠবে। এরকম গাছ বাড়িতে রেখে কি লাভ, যে না তো ফল ফুল দেবে, আর না তো ছায়া দেবে। ৪ বছরেও যখন হয়নি, তখন তোমার বৌদির কখনোই সন্তান হবে না। আমার মা চুপচাপ এই কথা শুনল। যখন মায়ের সেই বোন চলে গেল, তখন আমি আমার মাকে বললাম, কথা তো আন্টি ঠিকই বলেছিল। এটা সত্যি, দাদার সাথে অত্যাচার হচ্ছে। তুমি তো জানো ও বাচ্চাদের কতটা ভালোবাসে। যখন বড় দিদির মেয়ে আসে, তখন দাদা ওকে কিভাবে গলা জড়িয়ে ধরে, ওকে কোলে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, আরও সমস্ত ইচ্ছা পূরণ করে। মানুষের কাছে অন্যের সন্তানের থেকেও নিজের সন্তান বেশি ভালো লাগে। আমার মা বলল, খবরদার যদি তুই এই ধরনের কথা কোনোদিন বলেছিস, যদি তোর বৌদি তোর এই কথা শুনে নেয়, তাহলে তার কতটা খারাপ লাগবে। আমি বললাম, খারাপ লাগলে লাগবে, কিন্তু এটা কি মিথ্যা কথা? আমার বৌদি রান্নাঘরে দাঁড়িয়েছিল, আর হয়তো এই কথাটা শুনেও নিল। তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল, আর আমার মা আমার মুখের উপরে থাপ্পড় বসিয়ে দিল। আমি অবাক হয়ে মায়ের চোখের দিকে তাকিয়ে রইলাম। মা আমাকে বলতে লাগলো, বোকা মেয়ে, তোর বৌদির মধ্যে কোনো দোষই নেই, বরং তোর দাদারই বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা নেই। আর ও নিজেও এই কথাটা জানে না। তোর দাদা শান্ত শিষ্ট, আর পড়াশোনাও জানে না। আমরা ওকে রুটিন টেস্ট করার কথা বলে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এই তো ৪ মাস আগে ডক্টর আমাদেরকে বলেছে যে তোর দাদার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই।
তোর বৌদি একদমই ঠিক আছে, কিন্তু তারপরেও বেচারি সবকিছু সহ্য করে চুপচাপ ওই মানুষটার সাথে জীবন কাটাচ্ছে। আর তুই চাস আমি এত ভালো একটা মেয়েকে বাড়ি থেকে বের করে তার উপরে অত্যাচার করে দিই? সমস্যা হলো মেয়েরা বাজে হলে 1 মিনিটও লাগে না তাদের বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু যখন পুরুষদের মধ্যে এই সমস্যা হয়, তখন মহিলা বেচারি কারো কাছে এই কথাটা বলতেও পারে না। যা গিয়ে বৌদির কাছে ক্ষমা চা। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। তারপরে গিয়ে বৌদির কাছে ক্ষমাও চাইলাম। বৌদির কাছে যখন ক্ষমা চাইলাম, তখন তিনি আমাকে ক্ষমাও করে দিলেন। আমি বৌদিকে বলেছিলাম, মাসি আমার মাথায় অদ্ভুত কথা ঢুকিয়ে দিয়েছিলেন, তাই আমি না বুঝে এই কথা বলে ফেলেছি। বৌদি বললেন, কোনো ব্যাপার না, তুমি তো প্রথমবার এই কথা বলেছ, কিন্তু পাড়ার লোকেরা তো সবসময় এই কথা বলতে থাকে। এই কথা শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি শুনেছি যখন মেয়েদের বিয়ে হয় তখন তারা প্রথমে যে প্রার্থনা করে সেটা পূরণ হয়ে যায়। তাই আমারও যখন বিয়ে হবে তখন আমি সবার আগে তোমার জন্যই প্রার্থনা করব। আমার বৌদি আমাকে ক্ষমা করে দিল। সে সত্যি খুবই ভালো মনের মানুষ। কয়েকদিন পরে আমার বিয়ে হয়ে গেল। যে ছেলের সাথে আমার বিয়ে হলো সে দেখতে খুব হ্যান্ডসাম আর ফ্যামিলিও খুব ভালো। আমার দাদা আমাকে এত জিনিস দিয়েছিল যে শ্বশুরবাড়িতে আমার সম্মান অনেক বেড়ে গেছিল। আমার বৌদিও দেখতে খুবই সুন্দরী ছিল, কিন্তু চিন্তা টেনশনের কারণে তার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছিল। তার মুখে সবসময় একটা দুঃখের ছাপ লেগেই থাকতো। বাচ্চাদেরকে দেখলে তার চোখে জল চলে আসতো। বৌদি সবকিছু মুখ বুজে সহ্য করছিল, কিন্তু প্রতিটি মানুষেরই সহ্যের একটা সীমা থাকে। তার ভিতরে যে ঝড় তুফান চলছিল সেটা তাকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছিল। আমার বৌদি এমন একটা মানুষ ছিল যে আমার দাদাকে কিছুই বলতে চাইতো না, কেননা তাহলে সেই ঝড় আমার দাদার ভিতরে চলে যেত, যে আগে থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছে। কিন্তু নিজেই বৌদি এমন আগুনে জ্বলছিল যেটা তার দিন দিন শরীর খারাপ করে দিচ্ছিল। এই কারণে আমার মায়ের বৌদিকে নিয়ে চিন্তা লেগে থাকতো। একদিন আমার মা আমাকে একটা অদ্ভুত কথা বলল, যদিও আমি সেই কথাটা ঠিকভাবে বুঝতে পারলাম না, কিন্তু যখন বুঝতে পারলাম তখন বুঝলাম কথাটা খুবই সাধারণ। মা বলছিল, তোর সবে বিয়ে হয়েছে, আর বিয়ের প্রথম দিক খুবই গুরুত্বপূর্ণ হয়। এই দিনগুলোতে পুরুষদের বুদ্ধি গাধার মতো হয়। এই সময় তারা বউ ছাড়া আর কিছুই দেখতে পায় না। আমি বললাম, তাহলে তুমি কি বলতে চাও? আমি কি করব? তখন আমার মা আমাকে বলল, দেখ, প্রথমত এই যে কথাটা তোকে বলছি সেটা কাউকে বলা চলবে না। যখন তোর স্বামী তোর কাছে আসতে শুরু করবে বা যখন তোর ঘরে আসবে তখন তোকে নিজের বৌদির ড্রেস পরে থাকতে হবে। আমি হতবাক হয়ে গেলাম আর মাকে বললাম, এটা কি ধরনের কথা বলছো? এতে কি হবে? আমি বৌদির ড্রেস পরে কেন থাকবো? আমাকে কি আমার ড্রেসে আমার স্বামীর ভালো লাগবে না? কিছু একটা চিন্তা করে মা বলতে লাগলো, কেননা তোর বৌদির কাছে অনেক ভালো ভালো ড্রেস আছে, সেগুলো পরলে তোকে খুবই সুন্দরী লাগবে। আর তুই নিজের স্বামী হৃদয়ে নিজের একটা আলাদা জায়গায় বানিয়ে নিতে পারবি। পুরুষ সবসময় পুরুষই থাকে, তারা সৌন্দর্য ভালোবাসে, তাই সৌন্দর্য বাড়ানোর জন্য মেয়েদের সুন্দর ড্রেস পরতে হয়। তোর বৌদি তো সেলাইও জানে, সে নিজের ড্রেসকে কত সুন্দর করে সেলাই করে। আর তোদের দুজনের গায়ে একই ড্রেস খেটেও যায়। তাই তুই তোর বৌদির কাছ থেকে প্রতিদিন একটা করে ড্রেস নিয়ে যাবি। যদি তোকে তোর বৌদির কারণ জিজ্ঞেস করে তাহলে তাকে এই কথাটাই বলবি, বাকি সবকিছু আমি সামলে নেব। আমার মায়ের এই কথাটা শুনে আমি হতবাক হয়েছিলাম। মা কি সব সামলাতে চায়? তাহলে কি বৌদি আমাকে ড্রেস দিতে না করে দেবে? মা বলল, না, হয়তো তোর বৌদির অদ্ভুত লাগতে পারে, তাই আমি ওকে বুঝিয়ে দেব। এমনিতেও তোর বৌদি খুব ভালো, আমার সমস্ত কথাই মেনে নেয়। তাই তুই অন্য কিছু চিন্তা না করে তোর বৌদির ড্রেস পরে নিজের স্বামীর সঙ্গে সুন্দর সময় কাটা। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, এমনি তো বৌদির কাছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। এরপর আমি বৌদির কাছে গিয়ে বললাম, আমার তোমার একজোড়া ড্রেস চাই। বৌদি না করলো না, আর বললো, আলমারি তোমার সামনেই আছে, যেটা যেটা নিতে ইচ্ছা হয় নিয়ে নাও। আমি জানতাম যখন আমি প্রতিদিন ড্রেস চাইতে আসবো তখন সে অবশ্যই না করে দেবে, কিন্তু মা বলেছিল যে সে বাকি সবকিছু সামলে নেবে। আজকাল মায়ের ব্যবহার খুব বদলে গেছে। সে বৌদির সাথে সবসময় ধীর গলায় কথা বলতে থাকতো। একবার তো আমি এটা দেখে হতবাক হয়ে গেছিলাম যে বৌদির ঘরের মধ্যে মা আর বৌদি দুজনেই কিছু একটা নিয়ে লড়াই করছিল। ঠিক লড়াই তো করছিল না, কিন্তু আমার এরকম মনে হচ্ছিল যে ব্যাপারটা খুব গভীর, আর এটা আমাকে নিয়েই হচ্ছে। যখন আমি ভিতরে ঢুকলাম তখন দুজনেই চুপ হয়ে গেল। আমার বৌদির চোখে জল ছিল, তাই দেখে আমি বললাম, কি ব্যাপার?
তখন আমার মা বলল, কিছু না, আজকে প্রথমবার ওকে বকে দিয়েছি, তাই রেগে গেছে। প্রত্যেক সন্তান তার মাকে চেনে। আমিও আমার মাকে চিনতাম। আমি নিশ্চিত বুঝতে পারছিলাম আমার মা মিথ্যা কথা বলছে। আর এদিকে আমার বৌদিও আমার সঙ্গে নজর মিলাচ্ছিল না। এই দুজন কিছু একটা ঘোট পাকাচ্ছিল, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। এমনিতে তো বাড়িতে কোনো কথা হলে আমার মা অবশ্যই আমাকে বলতো। বাড়িতে মা আর কারো সাথে কথা বলে খুব একটা সুযোগ পেত না। কেমন আমার বৌদি নিজের কাজ নিয়েই থাকতো। আজকাল তাদের মধ্যে কিছু একটা অবশ্যই চলছিল, কিন্তু আমি কিছুই জানতে পারছিলাম না। আমি আমার বৌদির কাছে যখন ড্রেস চাইতে যেতাম, সে আমাকে চুপচাপ দিয়ে দিত। সেই ড্রেস পরে এদিকে আমার স্বামীও আমার খুব প্রশংসা করত আর বলতো, তোমাকে এই ড্রেসে খুবই হট লাগছে। আমিও তাকে বলেছি যে এই ড্রেস তো আমার না, কিন্তু হয়তো ও আমার কথা ঠিকভাবে শোনেনি, তাই বলো যাই হোক, তোমাকে খুবই সুন্দরী লাগছে। আমি পরের দিন বৌদিকে সেই ড্রেস ফিরিয়ে দিয়ে আসতাম। সেরকমই একদিন যখন আমি ড্রেস ফেরত দিতে গেলাম, তখন আমি একটা অদ্ভুত কথা শুনলাম। আমার বৌদি মাকে বলছিল, আপনার কাছে আমার যে গয়না আছে সেগুলো আমাকে ফিরিয়ে দিন। আমি জানতাম আমার বৌদির গয়না আমার মায়ের কাছে রাখা ছিল। মা জিজ্ঞেস করলো, গয়না দিয়ে কি করবে? তখন সে বলল, দরকার আছে আমার। যখন আমার বৌদি নিজের গয়না নিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে যাচ্ছিল, তখন আমার বৌদি আমাকে হাই বলে নিজের ঘরে চলে গেল। আমি ঘরে এসে মাকে বললাম, এসব কি হচ্ছে? আমার মা বলল, ওর জিনিস ওর বাবার বাড়ি থেকে দিয়েছে, যদি ও নিয়ে যেতে চায় তাহলে আমার আর সমস্যা কি? আমি বললাম, কেন? বৌদি কি তোমার উপরে বিশ্বাস নেই? মা বলল, না, এরকম কোনো ব্যাপার না, ওর কাছে থাকুক সেটাই ভালো। এখন আমি এমনিতেই বুড়ি হয়ে যাচ্ছি, কাল যদি আমার কাছ থেকে কোথাও হারিয়ে যায় তাহলে আমাকে প্রশ্ন করবে। এখন আমার মনেও থাকে না যে আমি কোথায় কোন জিনিস দেখেছি। আমি অবাক ছিলাম যে আমার মা আমার বৌদির সমস্ত কথা মেনে নিচ্ছে, তার বিরুদ্ধে একটা কথাও শুনতে পারে না। যে কথাই বৌদি বলতো মা সঙ্গে সঙ্গে তা মেনে নিত। একদিন আমি শ্বশুরবাড়ি থেকে বাড়িতে এলাম, তখন বৌদি বাড়িতে ছিল না। মা বলল, বৌদি বাবার বাড়িতে গিয়েছে। 2 দিন আগেও বৌদি বাড়িতে ছিল না। তাই আমি মাকে বললাম, আজকাল বেশি যেতে শুরু করে দিয়েছে। তুমি তো বৌদির উপরে খুব ঢিল দিয়ে দিয়েছ। 4 বছর অবধি তো সে তোমার সবই কথা মানতো, তোমার কাছে জিজ্ঞেস না করে কোথাও যেত না। কিন্তু এখন আমি যখনই আসি সে বাড়িতেই থাকে না। আর এখন তুমি বলছো ও বাবার বাড়িতে গিয়েছে। আমি শ্বশুর বাড়ি থেকে আসি যে চলো ক্লান্ত হয়ে বৌদির কাছে গিয়ে একটু আরাম পাবো, কিন্তু আজকাল বৌদিকে বাড়িতেই পাওয়া যায় না। আর তুমিও তাকে নিষেধও করো না। যেদিন আমি আসি সেদিন তো তাকে বাড়িতে থাকতে বলতে পারো। আমি বুঝতেই পারিনি যে কখন আমি এমন হয়ে গেছি আর নিজের বৌদির পিছনের কথা বলা শুরু করে দিয়েছি। যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার ভিতরে একটা অদ্ভুত জিনিস এসে গেছে, আর আমি এই ধরনের কথা বলতেও শুরু করে দিয়েছি। মায়ের কথা ছিল, আমি তোর বৌদিকে খুব বেশি বাধা দিতে পারবো না, কেননা দোষ ওর ভিতরে নয়, বরং আমার ছেলের মধ্যে। এই কারণে আমি যদি ওর উপরে বেশি চাপ দেই, তাহলে সে যদি কাল এই কথাটা বাইরে বলে দেয় তাহলে কি হবে? আমি বললাম, সে কি এরকম নাকি যে সবাইকে এই কথা বলে বেড়াবে? মা বলল, তুই ওর পিছনে কেন পড়ে গেছিস? তুই তোর নিজের কথা বল। এরপর আমি নিজের কথাই বলছিলাম, তখনই হঠাৎ আমার মাথা ঘুরতে লাগলো আর আমি পিছনে পড়ে যাচ্ছিলাম। মা আমাকে ধরে নিল আর আমাকে বসতে বলল। এরপর আমি জল খেলাম আর শরীর কিছুটা ঠিক হলো। আমি খুশি ছিলাম যে আমি মা হতে যাচ্ছি। আমার স্বামীও এই খবরে খুব খুশি হবে। বাড়ি আসার সময় মা আমাকে মিষ্টি খাওয়ানোর সাথে সাথে শ্বশুরবাড়িতেও পাঠিয়ে দিল। এই খবর শুনে এবাড়ির সবাই খুবই খুশি হলো। এরপরে যখন এই খবর আমি আমার বৌদিকে শোনালাম, তখন সেও খুব খুশি হলো। কিন্তু আমার হৃদয়ে একটা অদ্ভুত চিন্তা ছিল। আমি ভয় পাচ্ছিলাম আমার বৌদির নজর আমার উপরে না লেগে যায়। এটা নয় যে সে আমার উপরে নজর দেবে, কিন্তু কখনো কখনো না চাইতেও নজর লেগেই যায়। আমার বিয়ে সবেমাত্র 2 মাস হয়েছে, আর এত কম সময়ের মধ্যে আমি এই খুশির খবর পেয়ে গেছি। এদিকে আমার বৌদির বিয়ে এখন 5 বছর হতে চলেছে, কিন্তু এখন অবধি তার কাছে কোনো খুশিই ছিল না। এরকম অবস্থায় মানুষের হৃদয় থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায়। যদিও আমার মা বলেছিল যে আমার বৌদি এরকম নয়, আমি আমার মায়ের কথা বুঝতে পারতাম না। কখনো সে বৌদির ব্যাপারে কিছু বলতো, আবার কখনো বলতো সে খুবই ভালো মানুষ। আমার এক বান্ধবী ছিল যার সাথে আমি এই সমস্ত কথা ডিসকাস করতাম, কেননা মা বা বৌদির সাথে এইসব কথা ডিসকাস করা সম্ভব ছিল না। আমার বান্ধবী বলল, হয়তো তোর মা তোর বৌদির পক্ষ এই কারণেই নিচ্ছে, কেননা তোর দাদার মধ্যে দোষ আছে।
আমি বললাম, যদি দাদার মধ্যে দোষ থাকে তাহলে সে তাকে ছেড়ে চলে যাক। আমার দাদার জন্য সে কেন নিজের লোকসান করবে? আমার বান্ধবী বলল, তারপরে তোর বৌদিকে কে বিয়ে করবে? এই কারণে সে ছেড়ে যেতে পারছে না। ডক্টর আমাকে শুরুতেই কিছু ওষুধ দিল আর বলল, এগুলো সময় মতো অবশ্যই খেয়ে নেবে, না হলে বাচ্চার অসুবিধা হতে পারে। একদিন আমি বৌদির ড্রেস নেওয়ার জন্য তার ঘরে গেলাম। তখন তার সাইডের টেবিলের উপরে কিছু ওষুধ রাখা ছিল, যেগুলো দেখে আমার হুঁশ উড়ে গেল। কেননা এগুলো তো সেই ওষুধ যেগুলো ডক্টর আমাকে খেতে দিয়েছে। কিন্তু আমার বৌদির এই ওষুধ কেন খাচ্ছে? তাহলে কি সেও প্রেগনেন্ট? কিন্তু ডক্টর তো আমার দাদাকে এটাই বলেছিল যে সে কখনো বাবা হতে পারবে না। তাহলে এই সব কি? আর এই ওষুধ এখানে কেন পড়ে আছে? এর মানে হলো আমার মাও এই ব্যাপারটা জানতো, না হলে এই ওষুধগুলো এরকম খোলামেলা রাখা থাকতো না। কিন্তু এসব কি হচ্ছে? আমার বৌদির পেটে কার বাচ্চা? আমি খুব বেশি টেনশনে পড়ে গেলাম। যাই হোক, যখন আমি আলমারি খুলে ড্রেস দেখতে লাগলাম, তখন দেখলাম বৌদি নিজের জন্য কিছু ড্রেস কিনে এনে রেখেছে। কেননা যখন আমি তার ঘরে যেতাম, আরামসে আলমারি খুলে নিজের পছন্দের ড্রেস বের করে নিতাম। এই কাপড়গুলো তার নিজের সাইজের থেকে অনেক বড়। হয়তো বৌদির পরে কাজে লাগবে, যখন তার পেট বাইরে বেরিয়ে আসবে তখন তাকে ঢিলা কাপড় পরতে হবে। এর মানে মামলাটা খুব গভীর। আমি আমার মাকে এই কথাটা বলিনি, কারণ মাকে এই ব্যাপারে খোঁজ লাগাতে হবে। পরে যখন আমি এই কথাটা নিজের বান্ধবীকে বললাম, তখন ও আমাকে এমন একটা অদ্ভুত কথা বলল, যাতে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। ও বলল, তোর মা তোকে তোর বৌদির কাপড় কেন পরতে বলেছে এখন বুঝতে পারছিস? যদি তোর মায়ের তোর চিন্তা থাকতো, তাহলে তোকে এর থেকেও বেশি সুন্দর ড্রেস কিনে দিতে পারতো। কেননা তোরা তো গরিব না। এমন নয় তো যে তোর মা কোনোদিন তোর স্বামীকে তোর বৌদির কাছে পাঠিয়ে দিয়েছে, আর তোর স্বামী তাকে সে কাপড়ে দেখে ভেবেছে এটা তারই বউ। আর হয়তো তোর বৌদির পেটে যে বাচ্চা আছে সেটা তোর স্বামীর। বান্ধবীর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এই কথাটা খুবই অদ্ভুত। এরকম হওয়া একদমই উচিত না। তাদের তো সেই দিকেই ইশারা করছে। এছাড়া আমার বান্ধবীর সাথে এই ব্যাপারে অনেক কথা হলো, আর শেষ পর্যন্ত আমি সেই সিদ্ধান্তে পৌঁছলাম যে হয়তো নিজের ছেলের সম্মান বাঁচানোর জন্য আমার মাই এই সব কিছু করিয়েছে। কেমন আমার বৌদির পেটে যদি আমার দাদার সন্তান হতো, তাহলে এই কথাটা আমাকে এখনো অবধি বলা হয়নি কেন? এটা তো অনেক বড় খুশির খবর। এই কথাটা সবার প্রথমে মায়ের আমাকে বলা উচিত ছিল। কেননা শেষ পর্যন্ত 4 বছর পরে আমার দাদার সন্তান হতে যাচ্ছে। মা এমনিতে দাদার সন্তান হচ্ছে না বলে ভীষণ চিন্তায় ছিল। তাই আমার মা এরকম করতেও পারে। কেননা সে দাদাকে খুব ভালোবাসতো। সে সবসময় এটাই বলতো যে আমরা এর জন্য কিছুই করিনি, কিন্তু এ আমাদের জন্য অনেক কিছু করেছে। হয়তো মা দাদার সম্মান বাঁচানোর জন্য এই পর্যায়ে চলে গেছে, কিন্তু আমার বৌদি কিভাবে এই কাজের জন্য মেনে নিল? আমি সারাদিন এই ব্যাপারে চিন্তা করতে লাগলাম। এরই মধ্যে আমাদের বাড়িতে কিছু অতিথি বেড়াতে এলো। আমার স্বামী বলল, আজকে তুমি তোমাদের বাড়িতে যাবে না, বাড়িতে অতিথি এসেছে, তাদের আদর যত্ন করো। না জানিয়ে 2 দিন আমি কিভাবে কাটিয়েছি। তাই তৃতীয় দিন অতিথিরা গেলে আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেলাম। প্রথম তো আমি কথায় কথায় এটা বললাম যে আমি জানি বৌদি মা হতে যাচ্ছে, এখন তুমি আমাকে এটা বলো, এই বাচ্চা কার? আমার মা ঘাবড়ে গেল, কিন্তু তারপরও এমনভাবে দেখানোর চেষ্টা করলো যেন সবকিছু ঠিক আছে। মা বলল, কার আর বাচ্চা হবে? তো দাদারই বাচ্চা। আমি বললাম, কিন্তু তুমি তো বলেছিলে ডক্টর বলেছে দাদা কখনোই বাবা হতে পারবে না, তাহলে ওর বাচ্চা কিভাবে হলো? আমার মা বলল, সবই ভগবানের আশীর্বাদে হয়েছে। ভগবান চাইলে কি না হতে পারে। ডক্টর কি ভগবান, যে তার কথায় নড়চড় হবে না? আমি বললাম, যদি এরকমই ব্যাপার ছিল, তাহলে এখন অবধি তুমি আমাদেরকে এই কথা বলনি কেন? বৌদিকে দেখে তো মনে হয় তার 3য় মাস চলছে। তাহলে তুমি এতদিন এই কথা আমাকে কেন বলনি? আমি কি হিংসে করতাম? যেখানে আমি নিজেই মা হতে যাচ্ছি, আমি কি তার কোনো খারাপ চাইতাম? আমার মায়ের কথা হলো, এই সবকিছু এত সোজা না, কিন্তু আমার কথা বিশ্বাস কর, তুই যে এরকম ভাবছিস সেরকম কিছুই না। আমার মা আমার আগে থেকেই বোঝাতে শুরু করলো, যদিও আমি তাকে এখনো বলিনি যে আমার হৃদয় কি চলছে। তারপর আমি তাকে বলেই দিলাম যে আমি জানি তুমি কোনো না কোনো চক্কর চালিয়েছ। নিজের ছেলের বদনামের ভয়ে তুমি আমার বাড়িতে ডাকাতি করেছ, আমার স্বামীকে ব্যবহার করেছ। আমার তো মনে হয় আমার স্বামীও এই ব্যাপারটা জানে না। তুমি পুরোপুরি বৌদির গোলাম হয়ে গেছো। সে যদি কালোকে সাদা বলে, তাহলে তুমি তার সাথে সাথে বলবে হ্যাঁ এটাই সাদা। সে যদি বলে কয়লা কালো নয় সাদা, তাহলে তুমি তার কথা মেনে নেবে। কেননা তোমরা দুজন একসাথে হয়ে একটা জঘন্য কাজ করেছো।
আমি সেদিন বৌদির বিরুদ্ধে কথা বলায় তুমি আমার মুখে থাপ্পড় মেরেছিলে। তোমার কি মনে হয় এইসব করে তুমি সবকিছু চেপে রাখতে পারবে? দাদাও নিশ্চয়ই এই ব্যাপারে জানে না। তাই আমি তো দাদাকে এই কথাটা অবশ্যই বলবো, আর আজকেই বলবো। আমি বাড়িতে হাঙ্গামা করা শুরু করে দিলাম। তখন আমার মা চিন্তায় পড়ে গেল, আর আমার বৌদিও এই সব কিছু শুনে নিয়েছিল। আমার মা আমাকে বলল, তোকে সব সত্যি কথা বলছি, কিন্তু ভগবানের জন্য নিজের মুখ বন্ধ কর, না হলে অন্য কেউ শুনে নেবে। আমি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম, আর বৌদিকে এমনভাবে দেখছিলাম যেন সে আমার শত্রু, আর আমি হয়তো তাকে মেরেই ফেলবো। আমার হৃদয় বৌদির জন্য প্রচণ্ড ঘৃণা ছিল। এই দুই মহিলা মিলে যে কাণ্ড করেছে, তাতে ঘৃণার চোখে দেখা ছাড়া আর কি বা করতে পারতাম? আমি যা ভাবছিলাম সে সবকিছু যদি সত্যি হয়ে গিয়ে থাকে, তাহলে আমার কাছে চুপ থাকা ছাড়া আর কোনো রাস্তাও ছিল না। কিন্তু আমি অবশ্যই জানতে চাইতাম যে তারা কি করছে এবং কিভাবে করেছে। তখন বৌদি আমাকে বলতে শুরু করলো। তখন সে বলল, আমি এক ডক্টরের কাছে গিয়েছিলাম। সে আমাকে নতুন এক আধুনিক চিকিৎসার ব্যাপারে বলেছিল, যাকে আইভিএফ মানে টেস্ট টিউব বেবি বলা হয়। ডক্টর আমাকে বলেছিল, তোমার ক্ষেত্রে চান্স খুব কম, কিন্তু তুমি যদি একটা চান্স নিতেও চাও তাহলে নিতে পারো, কিন্তু এই জন্য অনেক টাকা খরচ হবে। ডক্টরের কথা শুনে আমি চিকিৎসা করতে চাইতাম। এই কারণে আমি আমার গয়নাও বিক্রি করে দিলাম, আর নিজের স্বামীকেও বুঝিয়ে শুনে মানিয়ে নিলাম। আমি আমার স্বামীকে এটা তো বলিনি যে সে কখনোই বাবা হতে পারবে না, কিন্তু আমি তাকে বলেছিলাম যে তার কিছুটা সমস্যা আছে। এরপর আমি তাকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। এরপরে ডক্টর তাকে অজ্ঞান করে প্রয়োজনীয় কাজ করে নিল। এরপর আমি সেখানে যেতে থাকতাম, কারণ আমাকে প্রতিদিন ইনজেকশন নিতে হতো। তাই তো আমি বাড়িতে থাকতাম না। আর আমার শাশুড়ি মানে তোমার মা আমার পুরো সাথ দিয়েছিল। এই কারণে আমি তার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। লোকেরা এই ধরনের চিকিৎসাকে খারাপ মনে করে। তারা মনে করে মহিলার শরীরে পরপুরুষের শুক্রাণু ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু এরকম না। ডক্টর আমাকে বলেছিল, যতদিন আমার প্রেগন্যান্সি 4 মাস না হয়ে যায়, আমি যেন এই কথাটা কাউকে না বলি, কেননা এই চিকিৎসা খুব রিস্কি। যে কোনো সময় বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এই কথাটা তোমাকে বলা হয়নি। কিন্তু ভগবানকে ধন্যবাদ যে এখন আমার 5 মাস চলছে, আমার সন্তান হতে যাচ্ছে, আর ডক্টর আমাকে বলেছে আমি একসাথে জোড়া বাচ্চার মা হতে যাচ্ছি। আমার এই বাচ্চা আমার স্বামীরই। সময় হলে আমরা নিজেরাই তোমাকে এই কথাটা বলতে চাইতাম, কিন্তু তুমি না জানি কি সব ভেবে নিয়েছো। আমি বৌদির সমস্ত কথা শুনে হতবাক হয়ে গেলাম, কেননা এই ব্যাপারেও আমি জানতাম। কোথাও একটা এই ধরনের চিকিৎসার ব্যাপারে পড়েছিলাম। আমাদের সমাজে এই জিনিসটাকে ভালো মনে করা হয় না। হয়তো এই কারণেই মা আর বৌদি এই সব কিছু লুকিয়ে করেছিল। এই চিকিৎসা করতে বৌদি নিজের গয়না অব্দি বলি দিয়েছে। আমি খুব লজ্জায় পড়ে গেলাম, আর তাই আমি আমার মায়ের কাছে ক্ষমাও চাইলাম। আমি মাকে বললাম, আমাকে ক্ষমা করে দাও। না জানি আমি কোন কথাকে কোন কথার সাথে জুড়ে এই সব অদ্ভুত অদ্ভুত কথা ভাবতে শুরু করেছিলাম। আসলে আমার এক বান্ধবী আমার মাথা খারাপ করে দিয়েছিল। মা বলল, ব্যাস তুই শুধু এই কথা কাউকে বলিস না যে আমরা এইভাবে চিকিৎসা করিয়েছি। ব্যাস ভগবানের কাছে প্রার্থনা করিস যাতে সন্তান সুস্থ সবল হয়। আমি আমার বৌদির হাত ধরে তার কাছেও ক্ষমা চাইলাম। সে বলল, আমি লোকের কথায় অনেক শুনেছি, তাই আমি এসব কিছু নষ্ট হতে দেব না। আমি আমার স্বামীর উপরে কখনো কোনো আঁচ আসতে দেব না। লোকেরা এটাই ভাবে যে এর সন্তান হচ্ছিল না, তাই হয়তো কোথাও চিকিৎসা করিয়েছে, তাই সবকিছু ঠিক হয়ে সন্তান হয়ে গেছে। আমার বৌদি আবারও একবার আমাকে ক্ষমা করে দিল। সে সত্যি খুবই বড় মনের মানুষ। কয়েকদিন পরে আমার মেয়ে জন্ম হলো, আর আমার বৌদি এক মেয়ে আর এক ছেলে হলো। আমাদের বাড়িতে খুশি এসে গেছিল। আমার দাদাও খুব খুশি ছিল, আর আমরা সবাইও খুব খুশি ছিলাম। এই ব্যাপারে আমরা কখনোই কারোর সঙ্গে ভুল করেও কথা বলিনি। এই ঘটনাটা আমরা এমনভাবে ভুলে গেলাম যেন এটা কখনো ঘটেইনি। ধন্যবাদ বন্ধুরা।